আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের পরিবার এবং সবাইকে নিয়ে তোমরা ভালোই আছো এবং সুস্থ আছো। তো আমি কাইফিয়া আজমিরা, মেকানিক্যাল টেকনোলজি ও পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে আবার তোমাদের অনলাইন ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সাবজেক্ট প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এবং আমাদের আজকের বিষয় থাকবে স্টিম টারবাইন। তো আমরা আজকে আলোচনা করব স্টিম টারবাইনের। গত ক্লাসে তোমাদের আমি গ্যাস টারবাইনের উপর একটা ক্লাস নিয়েছি, বলে দিয়েছি যে টারবাইনটা কি। তো আর তারপরও আরেকবার তোমাদের রিমাইন্ড করার জন্য আরেকবার একটু বলতেছি যে টারবাইনটা কি। টারবাইনটা মূলত স্টিম বা হাইড্রোলিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। টারবাইনটা এটা হচ্ছে, টারবাইন মূলত স্টিম বা হাইড্রোলিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এখন গত ক্লাসে যে আমরা গ্যাস টারবাইনের উপর পড়ছিলাম, তাতে পড়ছিলাম যে গ্যাস টারবাইনে কি হয়, যে গ্যাসটাকে ব্যবহার করে টারবাইনকে ঘূর্ণন গতি প্রাপ্ত করা হয়, সেটাকে বলতেছে আমরা গ্যাস টারবাইন। আর স্টিম টারবাইন সেম জিনিস, শুধুমাত্র তোমাদের হচ্ছে গ্যাস টারবাইনে গ্যাস ব্যবহৃত হতো আর স্টিম টারবাইনে তোমার স্টিম ব্যবহার হবে। অর্থাৎ স্টিম টারবাইনটা হচ্ছে স্টিম ব্যবহারের মাধ্যমে টারবাইনকে যে ঘূর্ণন গতি প্রাপ্ত করা হয় বা ঘূর্ণন গতি প্রাপ্ত হয় টারবাইন, সেটাকে বলতেছি আমরা স্টিম টারবাইন। তো আমরা একটু লিখে ফেলি যে স্টিম টারবাইনটা আসলে কি। বা বাষ্প ব্যবহারের মাধ্যমে টারবাইন যে ঘূর্ণন গতি প্রাপ্ত হয় তাকে আমরা বলতেছি স্টিম টারবাইন। দেখো যে প্রথমে আরেকটু বলে নিই যে আমাদের আজকের মূল বিষয়টা কিন্তু স্টিম টারবাইন, এবং আমরা এই স্টিম টারবাইনের কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো যে স্টিম টারবাইন, যেটা আমি এখন লিখতেছি যে স্টিম টারবাইন, তাকে বলবো স্টিম টারবাইন। এরপরে আছে যে বিভিন্ন প্রকার স্টিম টারবাইন, অর্থাৎ কি কি ধরনের স্টিম টারবাইন আছে। তারপরে ইম্পালস ও রিঅ্যাকশন টারবাইন, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইন সম্পর্কে আমরা আলোচনা করব, এবং ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইনের মধ্যে পার্থক্য আলোচনা করব। তারপর হচ্ছে স্টিম টারবাইনের অপচয়ের কারণটা নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা ছিলাম হচ্ছে স্টিম টারবাইন। স্টিম টারবাইনটা কি, যে স্টিম বা বাষ্প ব্যবহারের মাধ্যমে টারবাইন যে ঘূর্ণন গতি প্রাপ্ত হয় তাকে বলতেছি আমরা স্টিম টারবাইন। এটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা বা আরেকটু বিশ্লেষণ করে বলি, তাহলে হবে যে বিষয়টা এরকম হবে যে বয়লার থেকে যে বাষ্প বা স্টিম পাওয়া যায়, সেই স্টিমকে ঘূর্ণন গতির মাধ্যমে যে মেকানিক্যাল শক্তি থেকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করা হয়, সেটাই হচ্ছে স্টিম টারবাইন। তো এখন এই যদি তোমরা স্টিম টারবাইনটা বুঝতে পারো, আগের ক্লাসটা যদি ভালো করে দেখো, তাহলে স্টিম টারবাইন এবং গ্যাস টারবাইনের মধ্যে যে পার্থক্যটা সেটাও তোমরা বুঝতে পারবে যে স্টিম এবং গ্যাসের মধ্যে পার্থক্যটা কোথায় এবং এটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের স্টিম টারবাইন। নেক্সট আমরা আসতেছি বিভিন্ন প্রকার স্টিম টারবাইন। চাপ অর্থাৎ প্রেসার এবং মোডের উপর নির্ভর করে টারবাইনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যদি আমরা চাপের উপর নির্ভর করে, প্রেসারের উপর ভিত্তি করে টারবাইনকে আমরা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চাপের উপর
যথা একটা হচ্ছে লো প্রেসার টারবাইন, দুই নম্বরটা হচ্ছে হাই প্রেসার টারবাইন, তিন নম্বরটা হচ্ছে মিক্সড প্রেসার টারবাইন। এটা হচ্ছে টারবাইনের চাপের উপর ভিত্তি করে টারবাইনকে তিন ভাগে ভাগ করা হয়। এবং এখন যদি আমরা বলি যে এটা হচ্ছে টারবাইনকে চাপের উপর ভিত্তি করে টারবাইনকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, এবং মোডের উপর নির্ভর করে টারবাইনকে তিন ভাগে ভাগ করা হয়। মোডের উপর নির্ভর করে টারবাইনকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি সেটা দেখি। ফার্স্ট একটা হচ্ছে ইম্পালস টারবাইন, দুই নম্বরটা হচ্ছে রিঅ্যাকশন টারবাইন, এবং তিন নম্বরটা হচ্ছে ইম্পালস রিঅ্যাকশন টারবাইন। এটা হচ্ছে মোডের উপর ভিত্তি করে টারবাইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে। মোডের উপর ভিত্তি করে টারবাইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইম্পালস টারবাইন, রিঅ্যাকশন টারবাইন, আর একটা হচ্ছে ইম্পালস রিঅ্যাকশন টারবাইন। আমরা কিন্তু ফার্স্টে কিছু চাপের উপর ভিত্তি করে টারবাইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, চাপের উপর টারবাইন ভিত্তি করে টারবাইনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আর মোডের উপর ভিত্তি করে আবার টারবাইনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই যে তিন প্রকার এবং তিন প্রকার টারবাইন মোড এবং চাপের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের টারবাইন আছে, যেমন সিঙ্গেল স্টেজ টারবাইন, দা মাল্টি স্টেজ টারবাইন, তারপরে রেডিয়েশন টারবাইন। এছাড়াও বিভিন্ন ধরনের টারবাইন আছে যে এর জন্য। তারপরে তোমার আছে কন্ডিশনিং টারবাইন। এছাড়াও এটা কিন্তু আমরা মূলত যে আলোচনা যাব, আমাদের যে বইয়ে যে কোশ্চেনটা আছে আসলে যেটা আসার মতো বা যেটা আসে সেটা হচ্ছে আমরা দুইটা টারবাইন নিয়ে বিশেষ করে আলোচনা করব। সেটা হচ্ছে একটা হচ্ছে ইম্পালস ও রিঅ্যাকশন টারবাইন। এই দুইটা টারবাইনের কার্য বা কিভাবে কাজ করে এই দুইটা টারবাইন আমরা সেই বিষয়টা একটু দেখব, যে আর কি বিষয়ের উপর এই দুইটা টারবাইন কিভাবে কাজ করতেছে। আমরা সেখানে চলে যাই। ফার্স্টে যে হচ্ছে ইম্পালস টারবাইন। ইম্পালস টারবাইনের ক্ষেত্রে এখানে একটা রানার থাকে, এই রানারের সঙ্গে ব্লেড
এই যে ব্লেডগুলো, এই ব্লেডগুলো সংযুক্ত থাকবে একসঙ্গে, যে রানার এবং ব্লেড। এটাকে আমরা বলতে পারি রানার সহ ব্লেড, রানার এবং ব্লেড। এইটা হচ্ছে রানার ইম্পালস টারবাইন, এটা রানার এবং ব্লেড। এবং এখান থেকে ইম্পালস টারবাইনের ক্ষেত্রে এখানে থাকবে একটা নজেল। ইম্পালস টারবাইনে ইম্পালস টারবাইন হচ্ছে স্টিম টারবাইন। স্টিম টারবাইনের ক্ষেত্রে আমরা কি জানছি যে স্টিমটাকে কিন্তু মূলত স্টিমটাকে কিন্তু কাজে পরিণত করা হয়, অর্থাৎ স্টিমটাই কিন্তু কার্য পরিচালনা যেটা সেটা করে। ইম্পালস টারবাইনের ক্ষেত্রে যেহেতু স্টিমটা কার্য পরিচালনা করবে, তার মানে হচ্ছে আমরা এখানে একটা নজল দিছি, নজলে এই যে আমি যে অংশটা এটা দিছি এটা কিন্তু অবশ্যই স্টিম, অর্থাৎ এই যে রানার এবং রানার উপরে যে ব্লেডগুলো আছে ইম্পালস টারবাইনে, এই যে নজল থাকে, নজল থেকে তোমার স্টিম আসে, স্টিমটা ইম্পালস টারবাইনের এই রানার এবং ব্লেডের উপরে যখনই পড়ে তখন এখানে ইম্পালস তৈরি হয়। ইম্পালস তৈরি হওয়ার পরে এখানে একটা ইমপ্যাক্ট তৈরি হয়। ইমপ্যাক্ট অর্থাৎ এই স্টিমটা ব্লেডগুলোকে ফোর্স করে। স্টিমটা তখন কি করতেছে, এই রানার এবং ব্লেডের মধ্যে এই ব্লেডগুলোকে ফোর্স করতেছে। যখনই সে ফোর্স করতেছে, ফোর্স করার সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা ঘূর্ণন গতি প্রাপ্ত হচ্ছে। সে ফোর্স করতেছে রোটেট করার জন্য, যখনই সে রোটেট করার জন্য ফোর্স করতেছে এ কিন্তু রোটেট করতেছে, অর্থাৎ এখান থেকে এটা কিন্তু ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। দেখো একটা জিনিস দেখো, টারবাইন কিন্তু বলছি স্টিম টারবাইন কি বলছি যে স্টিমকে ব্যবহার করে তারপরে কি হয়, টারবাইনটাকে রোটেট করা হয় বা টারবাইনটা ঘূর্ণন গতি প্রাপ্ত হয়। সেখানে কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটাই দেখছি যে স্টিমটা যখন এর উপরে পড়তেছে, অর্থাৎ এই কক্ষক্ষেত্রে পড়তেছে, এই কক্ষক্ষেত্রগুলো যখন পড়তেছে তখন কিন্তু এই রানারটা ব্লেড সঙ্গে ব্লেডের উপর পড়তেছে এবং রানারটা ঘূর্ণন গতি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সে ঘোরার চেষ্টা করতেছে। এখন কথা হচ্ছে যখন সেটা ঘোরার চেষ্টা করতেছে তাহলে কাজ করবে কোথা থেকে, জাস্ট এটা তো ঘুরতেছে। এখন যখন ঘুরতেছে, ঘোরার সঙ্গে সঙ্গে এর সঙ্গে একটা শ্যাফট যুক্ত থাকতেছে, এর সঙ্গে একটা শ্যাফট অ্যাড থাকতেছে বা শ্যাফট কানেক্ট থাকতেছে, সংযোগ থাকতেছে, যেটাকে বলে যে ভাষাটাই ব্যবহার করো এটাকে আমরা বলতেছি শ্যাফট। এবার যখন এটার উপরে স্টিমটা পড়তেছে, স্টিমটা ফোর্স করতেছে এবং এই ব্লেডের উপর প্রেসার করতেছে এবং ফোর্সের কারণে এটা কিন্তু ঘুরতেছে, অর্থাৎ রানারটা কিন্তু ঘুরতেছে। কিন্তু যখনই এটা ঘুরতেছে তখন এর সঙ্গে একটা শ্যাফট যুক্ত আছে, অর্থাৎ যখনই এটা ঘুরতেছে ঘোরার সঙ্গে সঙ্গে এই শ্যাফটটাও কিন্তু ঘুরতেছে এভাবে। অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু একটা ফোর্স, এখান থেকে আমি একটা ফোর্স দিলাম কোনো কিছু, এখানে আমার একটা পাখা বা কিছু আছে এবং এই পাখার সঙ্গে এখানে শ্যাফটটা অ্যাড আছে, তো পাখার উপরে যখন আমি যেটা ফোর্স করবে তখন যখন পাখাটা ঘুরতে থাকবে, পাখার সাথে যেহেতু শ্যাফটটা অ্যাড আছে আমার কিন্তু এই শ্যাফটটাও ঘুরতে থাকবে, এই শ্যাফটটাও কিন্তু ঘুরতে থাকবে, অর্থাৎ সে কিন্তু অলরেডি ঘূর্ণন গতি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সে কিন্তু অলরেডি একটা শক্তি পাচ্ছে বা এনার্জি পাচ্ছে। তো এখন আমরা এই পর্যন্ত আসি যে সে কিন্তু অলরেডি একটা শক্তি বা এনার্জি পাচ্ছে। এবারে এই এনার্জিটা কোথায় যাচ্ছে, এবারে এই এনার্জিটা যাচ্ছে এখান থেকে এখানের সাথে আমাদের একটা গিয়ার সংযোগ থাকে। এই প্লেটটা যখন ঘুরতেছে রোটেট করতেছে এর সাথে আমাদের গিয়ার সংযোগ থাকতেছে, গিয়ার যখন সংযোগ থাকতেছে গিয়ারটা কিন্তু এই শ্যাফটের সাথে সংযোগ থাকতেছে, যার কারণে গিয়ারটা কিন্তু ঘুরতেছে। গিয়ারটা যখন ঘুরতেছে, গিয়ারটা ঘোরার সঙ্গে সঙ্গে গিয়ারের সঙ্গে আমাদের এখানে অ্যাড থাকতেছে হচ্ছে জেনারেটর, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করলাম যে এখানে অ্যাড থাকতেছে জেনারেটর। তো যখন এই প্লেটটা ঘুরতেছে সঙ্গে সঙ্গে গিয়ারটা ঘুরতেছে, অর্থাৎ শুধু এই একটা শ্যাফটের কারণে এবং এর সাথে এই শ্যাফট যুক্ত থাকতেছে, এই শ্যাফট থেকে শক্তিটা এখানে গিয়ারে আসছে, গিয়ারটা যখন ঘুরতেছে গিয়ার শক্তি কোথায় দিচ্ছে, জেনারেটরে দিচ্ছে, জেনারেটর এবার শক্তিটা কোথায় নিচ্ছে, জেনারেটর তখন তুমি ব্যাটারি বলো বা যা বলো যে কোনো একটা জিনিসের কাজে তুমি সেই এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বোঝা যাচ্ছে যে এই যেটা স্টিম টারবাইন, এই স্টিম টারবাইনটাকে ব্যবহার করে এই মেকানিক্যাল শক্তিটাকে, অর্থাৎ এই বা মেকানিক্যাল এনার্জিটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো এটাই হচ্ছে মূলত ইম্পালস টারবাইনের কাজ, যেটা বলে যে ইম্পালস টারবাইনে তুমি ব্লেডের উপর স্টিমের প্রভাব ফেলে বা ব্লেডের উপর স্টিমের
ফোর্স তৈরি করে বেডটাকে রোটেট করানোর মাধ্যমে, ঘূর্ণন গতি প্রাপ্ত করার মাধ্যমে মেকানিক্যাল যে শক্তিটা আছে সেই মেকানিক্যাল শক্তিটা ইলেকট্রিক্যাল শক্তিতে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু গেল হচ্ছে ইম্পালস টারবাইন। তো আমরা নেক্সট আরেকটা টারবাইন দেখব। আশা করি বুঝতে পারছো। আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। যদি তারপরে এর ভিতরে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বইটা একটু দেখবা, কারণ বই দেখলে বোঝার পরে যদি বই না দেখো তাহলে কিন্তু সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। তো বইটা দেখলে কার্যকারিতাটা আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা যাচ্ছি নেক্সটে হচ্ছে ইম্পালস টারবাইন দেখলাম, এবার যাব আমরা রিঅ্যাকশন টারবাইন। রিঅ্যাকশন টারবাইনটা দেখো। রিঅ্যাকশন টারবাইন কি হচ্ছে, আমরা কিন্তু ইম্পালস টারবাইন যখন নেক্সট করছি তখন কিন্তু স্টিমটাকে কাজে লাগাইছি। যেহেতু এটা স্টিম টারবাইন, রিঅ্যাকশন টারবাইন স্টিম টারবাইন, তারপরে তোমার ইম্পালস টারবাইন স্টিম টারবাইন, অবশ্যই দুইটাই হচ্ছে স্টিমটাকে আমরা কাজে লাগাবো। জাস্ট একটুখানি পার্থক্য, তেমন বেশি পার্থক্য না, সামান্য পরিমাণে পার্থক্য। সেটা হচ্ছে আমরা রিঅ্যাকশন টারবাইন ইম্পালস টারবাইনে কি দেখছিলাম, এই ব্লেডগুলো কিন্তু এইভাবে থাকতেছে, ব্লেডগুলো এইভাবে থাকতেছে। এই ব্লেডের উপরে কি করতেছে, স্টিমটা তার কক্ষক্ষেত্রে যে এটাকে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ আঘাত করতেছে, এবং আঘাতের ফলে সে কি করতেছে, রোটেট করতেছে, অর্থাৎ ঘুরতেছে, তাকে ঘূর্ণনের চেষ্টা করা হচ্ছে। এবং রিঅ্যাকশন টারবাইনে ঠিক সেম জিনিসটাই, কিন্তু জিনিসটা হবে এইভাবে। আঁকানো ভাব বেশি ভালো না। ইম্পালস টারবাইনে আমরা যেটা দেখছি, ইম্পালস টারবাইনে কিন্তু আমরা কি করছি, নজলটা কিন্তু বাইরে ছিল, অর্থাৎ নজলটা শেলের উপরে, যে একটা শেল থাকে সেই শেলের সঙ্গে ছিল, এবং সেই শেলের থেকে যখন তোমরা স্টিমটা আসছে, স্টিমটা এখানে আসছে এবং ব্লেডের উপর প্রভাব পড়ছে। কিন্তু রিঅ্যাকশন টারবাইনে হবে কি, নজলটা কিন্তু রানারের সঙ্গে একসঙ্গে থাকবে। এটা হচ্ছে নজল। ইম্পালস রিঅ্যাকশন টারবাইনে কি, এই যে নজলের থেকে স্টিম বের হবে। যখনই নজল থেকে স্টিম বের হচ্ছে, আমার তোমাদের জাস্ট एग्जांपल দিই, আমরা যখন কোনো কিছু সিরিজ বা কোনো কিছুর মধ্যে যখন পানি বা কিছু ঢুকাই, তখন যখন আমরা ওটাকে প্রেসার দেই, প্রেসার দিলে দেখবে কি ওটা কিন্তু ও ব্যাকে একটা প্রেসার দিচ্ছে আমাকে, অর্থাৎ ওর থেকে আমি পানি ঠিকই বের করতেছি বা বাষ্প বের করতেছি, কিন্তু ও কিন্তু সামনের দিকে বের ঠিকই হচ্ছে, অথচ ও ব্যাকে একটা প্রেসার দিচ্ছে, অর্থাৎ ওর যে ব্যাক প্রেসার সেটা দিচ্ছে। তো এখানে সেম জিনিস, এই যে নজলটা রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে, তখন এখান থেকে যখন সে স্টিম বের হবে, অর্থাৎ স্টিম যখনই বের হচ্ছে, সে এখানে করতেছে কি, একটা ব্যাক পুশ করতেছে, অর্থাৎ ব্যাকে একটা ধাক্কা দিচ্ছে। তো যখনই ব্যাকে একটা ধাক্কা দিচ্ছে, তখনই কি হচ্ছে, ও কিন্তু রোটেট করা শুরু করতেছে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে আরেকটু বুঝাই, এইভাবে করে সে কিন্তু রোটেট করতেছে। তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি দিছি যে যখন স্টিম এখান থেকে বের হচ্ছে, তখন সে এদিকে একটা ধাক্কা দিচ্ছে, অর্থাৎ ব্যাক পুশ করতেছে। যখনই ব্যাক পুশ করতেছে, এটা কিন্তু ঘুরতেছে, অর্থাৎ রোটেট হচ্ছে। এই যে এভাবে করে এখানে আসছে, আমি এখান থেকে এভাবে করে যেভাবে করে ঘোরাচ্ছে, সেই ঘোরানো বোঝানোর জন্য এই জিনিসটা দিছি। বুঝতে পারছো নিশ্চয়ই। এখন সেই সেম জিনিস যে ইম্পালস টারবাইনে যখন রোটেট করতেছে আর গাইড করতেছে,
তখন সে যখন ঘূর্ণন গতি প্রাপ্ত হচ্ছে, এটাও সেই ঘূর্ণন গতি প্রাপ্ত হচ্ছে। কিন্তু ঘূর্ণন গতি প্রাপ্ত আমাদের লাভ কি যদি আমরা এটাকে কাজেই না লাগাতে পারি, আমাদের এর থেকে কোনো কাজ না হয়। তো এটা যখন রোটেট করতেছে ঠিক সেম জাস্ট এইখানে এটা একইভাবে এর সঙ্গে একটা শ্যাফট যুক্ত থাকতেছে, এর সঙ্গে একটা শ্যাফট থাকতেছে এবং সেই একইভাবে শ্যাফটের সঙ্গে একভাবে করে তোমার এখানে জেনারেটর থাকতেছে এবং এখানে যদি তুমি এটাকে শক্তিতে আনতে চাও যে কোনো কিছু ব্যাটারি বা যা যেটা ব্যবহার করবে সেটা করতে পারতেছে। যখনই রোটেট হচ্ছে তখন এই যে শ্যাফটটা ফার্স্টে এই শ্যাফটটা এটা রোটেট হচ্ছে, এটা ঘুরতেছে, সঙ্গে সঙ্গে আমাদের এই শ্যাফটটাও ঘুরতেছে। শ্যাফটটা ঘুরতেছে মানে কি আমি অলরেডি এখান থেকে একটা শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি। তো যখন আমি এখানে এনার্জি পাচ্ছি এই জেনারেটরে কি হচ্ছে, জেনারেটরে কিন্তু সেটা যে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মেকানিক্যাল এতক্ষণ ছিল মেকানিক্যাল এনার্জি, এই মেকানিক্যাল এনার্জিটা তখন যে কনভার্ট হয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে রিঅ্যাকশন টারবাইনের আর কি যেভাবে রিডাকশন টারবাইনটা কাজ করে তার একটা প্রসেস। আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো যে ইম্পালস টারবাইনটা রিঅ্যাকশন টারবাইনটা কিভাবে কাজ করে। এই অধ্যায়ে কিন্তু তোমরা ইম্পালস টারবাইন এবং রিঅ্যাকশন টারবাইন এই কোশ্চেনটাই কিন্তু বেশি আসে, অর্থাৎ আসার মতো হলে এই কোশ্চেনটাই আসে যে ইম্পালস টারবাইন এবং রিঅ্যাকশন টারবাইন। তো তোমরা যদি বুঝে থাকো আশা করি লিখতেও পারবা। এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের ইম্পালস ও রিঅ্যাকশন টারবাইনের মধ্যে পার্থক্য। যেহেতু ইম্পালস টারবাইন এবং রিঅ্যাকশন টারবাইন দেখছো অলরেডি কিছু পার্থক্য তোমাদের ব্রেনে অবশ্যই চলে আসছে যে কিভাবে এই দুটো জিনিসের পার্থক্য বা কি। একদম টোটালি যদি বই নাও পড়ো তারপরে যদি একটু দেখো পার্থক্য আশা করি লিখতে পারবা দুই একটা হলেও। আমি এটা মুছে ফেলতেছি। তো ইম্পালস টারবাইন এবং রিঅ্যাকশন টারবাইন আমরা পার্থক্য যাই। ফার্স্টে যে পার্থক্যটা যেটা আমি সবসময় তোমাদের ক্লাসে একটা জিনিস বলে থাকি যে কোনো একটা জিনিস যখন পড়বা তোমরা বা কোনো একটা জিনিস যখন বুঝবা অবশ্যই তার ফার্স্ট সংজ্ঞাটা খুব ভালো করে বুঝবা। কিসের জন্য? কারণ একটা সংজ্ঞার মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত থাকে যেটা থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবা। ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইনে যেটা বুঝাইছি তোমরা যদি এখান থেকে সংজ্ঞা দেখো সেটা থেকে দেখবা যে ইম্পালস টারবাইনে কিন্তু নজলটা আলাদা থাকে কিন্তু রিঅ্যাকশন টারবাইনে কিন্তু নজলটা ওর সঙ্গে এক থাকে এবং ইম্পালস টারবাইনে যেটা হচ্ছে নজল থেকে আমাদের যেই স্টিমটা বের হচ্ছে সেটা কিন্তু কি করতেছে সরাসরি টারবাইনের ঘুরন্ত ব্লেডের উপর যে পড়তেছে, যে ঘুরন্ত ব্লেডের উপর যে পড়তেছে, কিন্তু রিঅ্যাকশন টারবাইনে কিন্তু সরাসরি ঘুরন্ত ব্লেডের উপরে যে পড়তেছে। ফার্স্টে সে গাইড মেকানিজমে কাজ করতেছে, পরে যে সে কিন্তু ব্লেডের উপর পড়তেছে। তো এখানে আমরা ফার্স্ট এটা লিখতেই পারি ইম্পালস টারবাইনের ক্ষেত্রে কি হবে স্টিমটা কি করতেছে নজলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলমান ব্লেডের উপর পড়ছে বা ব্লেডকে চলমান ব্লেডের উপর পড়তেছে অথবা ব্লেডকে ধাক্কা দিচ্ছে বা তাকে ফোর্স করতেছে যেটা এগুলি। আর রিঅ্যাকশন টারবাইনের
স্টিম প্রথমে গাইড মেকানিজমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে স্টিম গাইড মেকানিজমের উপরে প্রবাহিত হয়ে ব্লেডে ধাক্কা দেয়। এখানে আরেকটা আছে যেটা যে স্টিম সম্পূর্ণ ইম্পালস টারবাইনের ক্ষেত্রে এই স্টিমটা সম্পূর্ণ পরিধির উপর করতে পারে আবার নাও পারে। কিসের জন্য? কারণ দেখছো যে এই যে নজলটা থেকে যখন স্টিম বের হয় তখন কিন্তু ওর নির্দিষ্ট একটা কক্ষপথে যে ধাক্কা দিচ্ছে, কিন্তু যখন ইম্পালস টারবাইনের ক্ষেত্রে যে নজলটা থাকে ওটা কিন্তু সরাসরি নজলের উপরে একবারে একসঙ্গে থাকে, যার কারণে সম্পূর্ণ পরিধির উপরে ইম্পালস টারবাইনে যেটা প্রবাহিত সম্পূর্ণ পরিধির উপরে প্রবাহিত হতে পারে স্টিম আবার নাও পারে। সম্পূর্ণ পরিধির উপর প্রবাহিত হতে পারে নাও পারে। আর এটা রিঅ্যাকশনের ক্ষেত্রে স্টিম অবশ্যই সম্পূর্ণ পরিধির উপরে প্রবাহিত হবে। এই যে দুইটা স্টিম আবার ইম্পালস টারবাইনের ক্ষেত্রে যখন মুভিং ব্লেডের উপর থেকে স্টিম প্রবাহিত হয় তখন এর প্রেসারটা স্থির থাকে। মুভিং ব্লেডের উপর থেকে যখন স্টিমটা প্রবাহিত হয় ইম্পালস টারবাইনের ক্ষেত্রে তখন এর প্রেসারটা স্থির থাকে। তো আমরা এক কথায় দেখি যে প্রেসার স্থির থাকে, বিস্তারিত অতটা লিখলাম না, জাস্ট এক জিনিসে দেখি যে প্রেসারটা স্থির থাকে। আর রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে প্রেসারটা কমতে থাকে। প্রেসার স্থির থাকে আর এটা প্রেসার কমতে থাকে। 4 নম্বরে যদি আসি তাহলে তোমার ইম্পালস টারবাইনে ব্লেডগুলো কিন্তু সমানভাবে বিস্তৃত থাকে, যেটা আমি দেখাচ্ছি যে এটা এই ব্লেডগুলো কিন্তু সব সমান, অর্থাৎ সমান ডিসটেন্সে সমানভাবে বিস্তৃত থাকবে। কিন্তু রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে হবে কি, রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে এই যে ব্লেডগুলো থাকে এইভাবে করে এটা সমানভাবে বিস্তৃত নাও থাকতে পারে, জায়গা সমানভাবে নাও হতে পারে। সেটা বলছে যে ব্লেডগুলো 4 নম্বর হচ্ছে ব্লেডগুলো সমভাবে বিস্তৃত থাকে। রিঅ্যাকশন টারবাইনে সমভাবে বিস্তৃত থাকে। এবার 5 নম্বরে যাই। 5 নম্বরে হচ্ছে একই শক্তি যদি তুমি তৈরি করো, একই মাপের এনার্জি পেতে হলে তোমাকে ইম্পালস টারবাইনের ক্ষেত্রে সমসংখ্যক স্টেজের প্রয়োজন। একই মাপের শক্তি পেতে হলে ইম্পালস টারবাইনে সমসংখ্যক স্টেজের প্রয়োজন বা জায়গার প্রয়োজন। যেটা রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় না, অর্থাৎ একই শক্তি বা প্রয়োজনের জন্য সমসংখ্যক স্টেজ না, এখানে রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে বেশি স্টেজের প্রয়োজন।
তো আমরা মোটামুটি 5টা পার্থক্য লিখছি, আরো দুই একটা যদি বাকি থাকে তোমরা আরো দুই একটা বেশি করবা, কারণ কোশ্চেন অনুসারে যে সংক্ষিপ্ততা আসলে তোমরা যেভাবে করে মার্কস সেই মার্কস অনুসারে বা সংক্ষিপ্ত আকারে আসলে সেটা ব্রড কোশ্চেন আকারে আসলে সেভাবে লিখবা, অর্থাৎ কোশ্চেনের মার্কস অনুসারে তোমাকে কোশ্চেনের অ্যানসারটা করতে হবে। আমি এখানে সবগুলো লিখি নাই, তোমরা বইয়ে একটু করে নেব। এবার নেক্সট আমরা যেটা যাব যে স্টিম টারবাইনের অপচয়ের কারণ, কি কি কারণে স্টিম টারবাইন অপচয় হতে পারে। তোমরা মনে হয় স্টিম টারবাইনটা যদি ভালো করে দেখো তাহলে একটু দেখতেই পাচ্ছ অনেক কিছু কি কি কারণে অপচয় হতে পারে, তার কয়েকটা বিষয় অলরেডি তোমাদের মাথায় চলে আসছে যে এই কারণে অপচয় হতে পারে। যেমন ফার্স্ট যেটা বলি নজেল ফ্রিকশন লসের কারণে, নজেলে যদি কোনো ধরনের সমস্যা হয় বা কিছু অবশ্যই এটা রিঅ্যাকশন টারবাইনে অপচয়ের কারণ হবে। আমরা ফার্স্টে দেখি নজেল ফ্রিকশনের কারণে, নজেল ফ্রিকশন লসের কারণ। দুই নম্বরটা কি হবে, দুই নম্বরটা হচ্ছে ব্লেড প্রেসেজের ফ্রিকশনের কারণে, অর্থাৎ যে ব্লেডগুলো থাকে এই ব্লেডগুলোতে কোনো ধরনের সমস্যা বা কিছু হলে সেখানে অবশ্যই কি হবে ফ্রিকশনের কারণে ওই অপচয়টা হবে, অর্থাৎ ব্লেড ফ্রিকশন তিন নম্বরটা হচ্ছে ডিস্ক ফ্রিকশন লসের কারণে। এখানে যদি ব্লেড ডিস্কের যেটাই থাকে যেটাকে রানার বলা হয় এই হয়, সেখানে যদি কোনো ধরনের ফ্রিকশন হয় সেই ক্ষেত্রে কি হবে স্টিম টারবাইনের অপচয় হতে পারে। তাহলে ডিস্ক আমরা লিখতে পারি ডিস্ক ফ্রিকশন লসের কারণ। 4 নম্বরটা কি, 4 নম্বরটা হচ্ছে মেকানিক্যাল ফ্রিকশন বা বিয়ারিং এর কারণ। যেহেতু আমরা এখানে টারবাইনের টারবাইন যদি বলি টারবাইনের মূল কাজটাই হচ্ছে ঘূর্ণন শক্তিকে মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি প্রাপ্ত হওয়া, সেটা ঘূর্ণন শক্তির মাধ্যমে, এবং সেটাকে পরবর্তীতে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করা। তো যেহেতু এখানে মেকানিক্যাল আছে অবশ্যই মেকানিক্যাল ফ্রিকশন এবং বিয়ারিং এ অবশ্যই থাকবে, তাহলে জাস্ট এটা এই সাধারণভাবে লিখতে পারি যে মেকানিক্যাল ফ্রিকশনের কারণে, ফ্রিকশন লসের কারণে। পাঁচ নম্বরটা হচ্ছে স্টিমের আর্দ্রতার কারণে হতে পারে, রেডিয়েশনের কারণে হতে পারে। তাই এটা দেখি দ্রুত করে দিই যেহেতু বুঝতেই পারতেছো একটু যে স্টিমের আর্দ্রতার কারণে, স্টিমের আর্দ্রতা বলতে স্টিমের যে তোমার স্টিম যদি বেশি পরিমাণে তার ভিতরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বা থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু কি হতে পারে ফ্রিকশন হতে পারে। আর একটা হতে পারে রেডিয়েশনের কারণে। তাহলে লিখতে পারি স্টিমের আর্দ্রতার কারণে। আর 6 নম্বরটা হচ্ছে রেডিয়েশনের কারণে। তো আরেকবার একটু দেখি যে স্টিম টারবাইনের অপচয়ের কারণ। স্টিম টারবাইনের অপচয়ের কারণ নজল ফ্রিকশন লসের কারণে। কেন নজল ফ্রিকশন লসের কারণে হবে সেটা বলছি, যে নজল অবশ্যই আছে তাহলে সেখানে একটা ফ্রিকশন হতে পারে। ব্লেড প্যাসেজের ফ্রিকশন লসের কারণে অবশ্যই ব্লেড থাকে, ওটা হতে পারে ডিস্ক ফ্রিকশনের কারণে, কারণ ব্লেডটা যে অবশ্যই একটা ডিস্কের উপরে থাকবে। মেকানিক্যাল ফ্রিকশনের লসের কারণে, আর স্টিমের আর্দ্রতার কারণে, আর জলীয় বাষ্পের পরিমাণ যদি সেই ক্ষেত্রে বেশি থাকে কম বেশি থাকে সেই ক্ষেত্রে, আর রেডিয়েশনের কারণে। তো আমাদের আজকের যে বিষয়টা আমাদের যে আলোচনার বিষয় ছিল তার মধ্যে ছিল স্টিম টারবাইন। স্টিম টারবাইনটা বলছি এটা তোমরা দেখছো। 2 নম্বর ছিল বিভিন্ন প্রকার স্টিম টারবাইন, মোডের উপর ভিত্তি করে স্টিম টারবাইন, চাপের উপর ভিত্তি করে স্টিম টারবাইন, এছাড়াও এক্সট্রা আরো একটা আছে সেটাও তোমাদের বলছি, স্টেজটা সিঙ্গেল স্টেজ বা মাল্টি স্টেজ। আর একটা হচ্ছে ইম্পালস রিঅ্যাকশন টারবাইন, যে দুটো আলোচনা করছি, যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা কিন্তু ছোট কিন্তু
তার মধ্যে এই ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইন এইটা, এবং দ্বিতীয়টা হচ্ছে ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইনের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের কোনো বড় কোশ্চেন বা কোশ্চেন আসে তো সেক্ষেত্রে এই দুটো থেকে আসতে পারে বড় কোশ্চেন বা সংক্ষিপ্ত হয়। আর লাস্ট হচ্ছে স্টিম টারবাইনের অপচয়ের কারণ। তো এই ছিল আমাদের আজকের বিষয় এবং আলোচনার বিষয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কম বেশি যে যতটুকুই পারো না কেন অবশ্যই বইটা আরেকবার একটু দেখবা, যাতে জিনিসটা আবার একটু ভালো করে তোমাদের ব্রেনে চলে আসে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট অনলাইন ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।